হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের এডুকেশন কেয়ার 89 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এইচএসসি পরীক্ষা 2022 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। আজকে আমরা দেখব তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সমাজকর্ম অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের বিষয় সমাজকর্ম, প্রথম পত্র, বিষয় কোড 271। এই অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 3। অ্যাসাইনমেন্টটি সাধারণত তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছে। সমাজকর্ম পেশা ঐতিহাসিক প্রেক্ষাপট। তো এই অ্যাসাইনমেন্টে তোমাদের কিছু নির্দেশনা রয়েছে। নির্দেশনাগুলো মেনে তোমাদের অ্যাসাইনমেন্ট কোডটি লিখতে হবে। 1 নম্বর, দরিদ্র আইনের ধারণা। 1601 সালে এলিজাবেথি দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। 1601 সালে এলিজাবেথির দরিদ্র আইনের অবদান। বাংলাদেশে দরিদ্র বিমোচনের 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের অনুসরণ করে একটি দরিদ্র আইনের রূপরেখা পূরণ করো। তো এই হলো তোমাদের অ্যাসাইনমেন্টের মূল বিষয়। তো চলো এই অ্যাসাইনমেন্টের উত্তর এখন আমরা দেখে আসি। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, 1 নম্বর নির্দেশনা, 1 নম্বর, দরিদ্র আইনের ধারণা। দরিদ্র আইন একটি সামগ্রিক ও সাধারণ পরিভাষা। দরিদ্র আইনের ভিত্তিভূমি হিসাবে ইংল্যান্ডকে বিবেচনা করা হয়ে থাকে। মূলত দরিদ্র দূরীকরণ ও ভিক্ষাবৃত্ত রোধকল্পে চতুর্থ শতাব্দীকে থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ডে যেসব আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় সেগুলো দরিদ্র আইন বলে। অন্যভাবে বলা যায় ইংল্যান্ড ও আমেরিকার ভিক্ষুক, ববগুরু এবং সমাজের দুস্থদের কল্যাণে দরিদ্রদের শ্রেণীকরণ সংশোধনের মাধ্যমে দরিদ্র নির্দেশনামূলক আইনে দরিদ্র আইন বলে। দরিদ্র আইনগুলোর মধ্যে রাজা অষ্টম মেহনী প্রণীত দরিদ্র আইন, এলিজাবেথির দরিদ্র আইনের শ্রমিক আইন, দরিদ্র আইন 1834 বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এখন আমরা 2 নম্বর নির্দেশনা দেখব। 1601 সালে এলিজাবেথির দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ দিক সমূহ। 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইনের দ্য এলিজাবেথান পোর ল অফ 1601 প্রাক-শিল্প যুগে ইংল্যান্ড বিভিন্ন ধরনের আর্থিক সামাজিক সমস্যা ও দরিদ্র কষাঘাতে জর্জরিত ছিল। সরকারের বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে ক্রমবর্ধমান এ দরিদ্র সমস্যা নিয়ন্ত্রণের চেষ্টা। কিন্তু 16 শতাব্দী পর্যন্ত সমস্যা মোকাবিলায় গৃহীত সরকার কার্যক্রমে বেশিরভাগই ছিল শাস্তি ও দমনমূলক। এ পরিপ্রেক্ষিতে সপ্তদশ শতকের প্রারম্ভ ইংল্যান্ড শাসক শ্রেণী 1349 থেকে 1601 সাল পর্যন্ত বিদ্যমান ছিল। আইনের অভিজ্ঞতার আলোকে দরিদ্রদের কার্যকর সাহায্য প্রদানের চিন্তাভাবনা শুরু করে। দরিদ্র দূরীকরণ ও দরিদ্রদের সঠিক পুনর্বাসনের লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে 1601 সালে দরিদ্র আইনটি প্রণয়ন করা হয়। ইংল্যান্ডে দরিদ্র দূরীকরণ ও ববগুরুর সমস্যা মোকাবিলায় ছিল 83 দশমিক প্রয়াস। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এ সময় আইনটি প্রণীত হয় বলে অনেকে 43তম এলিজাবেথীয় দরিদ্র আইন হিসেবে আখ্যায়িত করেন। এই আইন সম্পর্কে ডব্লিউ ফরওয়ার্ডেড সিইউ দ্য পোর ল 1601 ওয়াজ এ codification of the pleading for relief religion। 1601 সালে দরিদ্র আইন দ্বারা বিদ্যমান provision of the poor law of 1601। 1601 সালে দরিদ্র আইন সেবাদানের ক্ষেত্রে সরকারের পাশাপাশি দরিদ্র আত্মীয়স্বজন ও পরিবারের কর্তব্য চিহ্নিত করা হয়। এছাড়াও
দরিদ্র শ্রেণীবিভাগ এবং আইন প্রয়োগে কঠোরভাবে উপর গুরুত্বপূর্ণ করা হলো। যেসব সময় আইন সরকারি দায়িত্বশীলতার সূচকের হিসেবে উল্লেখযোগ্য হতো, সেসব মাধ্যমে দরিদ্র সাহায্য ও পুনর্বাসনের কার্যকর প্রচেষ্টা করা হয়। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান রাখা হয় যা নিচে উল্লেখযোগ্য: সমর্থন পরিবার হিসেবে সংবেদনশীল, যেমন দায়িত্ব বাধ্য থাকে, সেজন্য দরিদ্র ও অসহায় ব্যক্তিকে সাহায্যদানের তালিকা না রাখা। 2. পরিবেশ বা স্থানীয় গির্জা অধীন এলাকার শুধু যেসব দরিদ্রকে সাহায্য করার ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করবে বা পরিবেশন জন্মগত বাসিন্দা অথবা কমপক্ষে 3 বছর ধরে প্যারিসে বসবাস করছে এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনের সাহায্যদান অক্ষম, শারীরিকভাবে সক্ষম ও স্বচ্ছ আত্মীয়স্বজন সম্পন্ন ভিক্ষুকদের সাহায্য দেওয়ার নির্দেশনা ঘোষণা করা হয়। এছাড়াও জোহানসন 1995 1601 সালে দরিদ্র আইন প্রদান কতগুলো বিধান কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো: 1 নম্বর, স্থানীয় পর্যায়ে দরিদ্রের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, আত্মীয়স্বজনের দায়িত্বশীলতা বা পিতা কর্তৃক তার সন্তান ও সন্তানদেরকে সহায়তা করা, আর সন্তানদের তারা নির্ভরশীল পিতামাতাকে সহায়তা দেওয়ার বিধান করা। 3. প্রত্যেক পরিবেশের অধিবাসী কর্তৃক প্যারিসে নিজস্ব দরিদ্র কর প্রদান। তাই সাহায্যদানের সুবিধার্থে দরিদ্রকে বিভিন্ন শ্রেণীতে বিভক্তিকরণ বা মূলত নির্মূল। ক. সক্ষম দরিদ্র, সবল কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বা স্ট্যাটু বেগার বলা হতো। এদের ভিক্ষা দেওয়ার কঠোরভাবে নির্দেশ ছিল এবং তাদের সংশোধনাগারের কাছ থেকে কাজ করতে বাধ্য করা হতো। কেউ অনিচ্ছায় প্রকাশ করলে তাকে কারাবদ্ধ সহ কঠোর শাস্তি প্রদান করা হতো। অক্ষম দরিদ্র, ইনপুট প্রো, রুগ্ন, বৃদ্ধ, বধির, অন্ধ ও সন্তানাদি সহ বিধবা ইত্যাদি কাজ করতে সক্ষম নয়, তাই অক্ষম দরিদ্রদের পর্যায়ভুক্ত ছিল। এদের দরিদ্রকার রেখে সক্ষম অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। কারো আশ্রয় ব্যবস্থা থাকলে এবং সেখানে ভরণপোষণের খরচ কম হলে তাদের সেখানে রেখে এর মাধ্যমে সাহায্য ব্যবস্থা করা হতো। এখন দেখবো আমরা 3 নম্বর ধাপ, 1601 সালে এলিজাবেথির দরিদ্র আইন এর অবদান। প্রাক শিল্পযুগে ইংল্যান্ড দরিদ্র দূরীকরণ, ভিক্ষা বিরোধ ও ভাবগুড়ের প্রতিকার, সুস্থ ও অসহায়দের সেবা প্রদান প্রভৃতি ব্যাপারে প্রথম সরকারি আইন প্রণয়ন করা 1601 সালে। নিম্ন 1601 সালে দরিদ্র আইন সম্পর্কে আলোচনা করা হলো। 1. সাহায্য পুনর্নিবাসন ব্যবস্থা। 1601 সালে দরিদ্র আইনের মাধ্যমে দরিদ্রদের জন্য সাহায্য ও পুনর্বাসন ব্যবস্থা করা হয়, ফলে সামাজিক সমস্যা হিসাবে স্বীকৃতি ভিক্ষা রোধ করা সম্ভব হয়। দরিদ্রদের পুনর্নিবাসের ফলে তাদের বেঁচে থাকা অধিক প্রতিষ্ঠা হয়। 2. অলস বা অকর্ম শ্রেণীর সংখ্যা হ্রাস। এই আইন প্রণয়নের ফলে সমাজের অক্ষম ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস পায়। সক্ষম, অক্ষম, দরিদ্র সংশোধনাগার ও নির্ভরশীল শিশুর মানবিকের বসবার স্থানে কাজ করায় বাধ্যতামূলক হয়। 3. স্থানীয়ভাবে সেবা প্রদান। আইন প্যারিস এলাকা ভিত্তিক দরিদ্রদের সেবা প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে স্থানীয় কর্তৃক প্যারিস এলাকার জনগণের সহায়তা দরিদ্র সহায়তা প্রদানের নীতি গ্রহণ করে। 4. সমাজকর্ম পদ্ধতির বিকাশ। সমাজকর্মের পেশাগত মর্যাদা দান উন্নতকরণে 1601 সালে দরিদ্র আইনের ভূমিকা অপরিসীম। এই আইন আমেরিকা অন্যান্য দেশে জনপ্রিয়তা অর্জন করে। কালক্রমে এসব সরকারি স্বীকৃতির মাধ্যমে পেশাগত সমাজকর্ম মর্যাদা উন্নয়ন করতে সহায়তা করে। 5. দরিদ্র থেকে মুক্তি। এই আইন প্রণয়নের ফলে দরিদ্র অভিশাপ থেকে মুক্তি পায়। দরিদ্র ত্রাণ, সহায়তা ও পুনর্নিবাসের ফলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়। এই ব্যবস্থায় দরিদ্র ও অসহায় ব্যক্তি তাদের সচ্ছল আত্মীয় স্বজনদের সহায়তা লাভ করে। 6. সুষ্ঠু পরিচালনা। সুষ্ঠু ও দক্ষ পরিচালনার মাধ্যমে আইন ও বাস্তবায়ন করা হয়। ম্যাজিস্ট্রেট নেতৃত্ব প্যারিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওভারসিয়ার নিয়োগ করা হয়। ওভারসিয়ার কর্তৃক দরিদ্রকারের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দান করা হয়।
এভাবে দরিদ্র আইনটি সুষ্ঠু ব্যবস্থাপনা পরিচালনা করা হয়। 7 পূর্ণাঙ্গ দরিদ্র আইন। 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়নের পূর্বে ইংল্যান্ডে 42টি আইন প্রণীত হয়। আইনের ফলে কিন্তু কোনো আইন পূর্ণতা ছিল না। 1601 সালে দরিদ্র আইন ছিল দরিদ্রদের কল্যাণে একটি। পুনরায় দরিদ্র সকল দিকে এই আইন গুরুত্ব দেয়া হয়েছে। সমাজ কল্যাণ সরকারের ভূমিকা। দরিদ্রদের অর্থ সামাজিক অবস্থা উন্নয়নে সরকারের হস্তক্ষেপ সূচনা হয়। এই আইনের মাধ্যমে সরকারিভাবে প্রথম দরিদ্র কার্যক্রম শুরু হওয়া ও পরিপ্রাস সরকারি সুযোগ সুবিধা সম্ভব করে। 10 নম্বরে সম্পদ সদ্ব্যবহার। এই আইনে দরিদ্র সহায়তার দায়িত্ব পালন করা হয় ও ওভারসিয়ার কর্তৃক প্যারিসে স্থানীয় সম্পদের মাধ্যমে দরিদ্রদের অর্থ সমস্যা সমাধান করা হতো। 11 নম্বর অপরাধ পরিমাণ হ্রাস। 1601 সালে দরিদ্র আইন মানুষ অলসতা, অকর্মতা, বেকারত্ব প্রভৃতি দূর হয়। এজন্য কাজ করা বাধ্যতা করা হয়। অক্ষম শ্রেণী কাজ করার ফলে সমাজে অপরাধ পরিমাণ হ্রাস পায়। 12 নম্বর আইন দৃষ্টান্ত অন্যান্য দেশে অনুসরণ। পৃথিবীর অন্যান্য দেশে আইনের আদর্শ দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করা হয়। এ সময় আমেরিকা দরিদ্র দেশ ছিল এবং এই দেশে দরিদ্রদের সাহায্য করার জন্য তখন এই আইনটি চালু করা হয়। পরিশেষে বলা যায় 1601 সালে দরিদ্র আইন ইংল্যান্ডের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে তাৎপর্য ভূমিকা পালন করা হয়। আধুনিক সমাজকর্মে পথ প্রদর্শন হিসাবে এই আইন গুরুত্বপূর্ণ অবশ্যই। 43তম এলিজাবেথীয় আইন হচ্ছে ইংল্যান্ড ও আমেরিকার সরকারি সাহায্য বাস্তবায়নের ক্ষেত্রে যে উন্নয়ন ও বৈপ্লবিক পরিবর্তন হয় তা পূর্বপুরুষ। 4 নম্বর নির্দেশনা বাংলাদেশের দরিদ্র বিমোচন। 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইন অনুসরণ করে একটি দরিদ্র আইনের রূপরেখা প্রণয়ন। 1601 সালে এলিজাবেথীয় দরিদ্র আইনে অনুসরণ করে একটি দরিদ্র আইন রূপান্তর প্রণয়ন বাংলাদেশে তাকে উন্নয়ন ও গতি ত্বরান্বিত করে। সমাজ থেকে দরিদ্র অভিশাপ দূর করা হলে আমাদের নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 1 নম্বর কৃষি উন্নয়ন। কৃষি আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড, কাজেই কৃষি উন্নয়নে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পুনরায় পদ্ধতি চাষাবাদ পরিহার করে কৃষির ক্ষেত্রে বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে পরিবর্তন করতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে দরিদ্র ও দূর হবে এবং জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন হবে। 2 নম্বর অতীতের সকল ব্যর্থতা মুছে ফেলে শিল্পোন্নয়নের জন্য আমাদের একটি সুষ্ঠু কার্যক্রম গ্রহণ করতে হবে। শিল্পোন্নয়নের সাথে উৎপাদন বৃদ্ধি পাবে, জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বাড়বে। দ্রুত শিল্পোন্নয়ন উদ্দেশ্য বর্তমান দেশের বৈদেশিক প্রত্যেক বিনিয়োগ ও আকর্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং বৈদেশিক নিয়োগ বিভিন্ন সুযোগ প্রদান করা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ। আমাদের দেশে বর্তমানে যে দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা রোধ করতে না পারলে সকল পরিকল্পনাই বানচাল হবে। সুতরাং দেশে থেকে দরিদ্র দূর করতে হলে পরিবার পরিকল্পনা সুস্থ বাস্তবায়নে জনসংখ্যা বৃদ্ধি ও উত্তল তরঙ্গে অবশ্যই রোধ করতে হবে। পাশাপাশি গ্রামগঞ্জে নারী পুরুষদের প্রাথমিক মৌলিক শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে মূলত নারী ক্ষমতা ও কুসংস্কার মুক্ত ও সমাজ সচেতন দক্ষ জনশক্তি পরিণত করতে হবে। 4 প্রকৃতি সম্পদের ব্যবহার। দেশে থেকে দরিদ্র দূর করে জনগণের জীবনযাত্রা উন্নয়ন করতে হলে প্রকৃতি সম্পদ ও পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। দেশের কারিগরি জ্ঞান ও উন্নয়নের প্রয়োজন বোধে বিদেশ থেকে যন্ত্রপাতি ও প্রযুক্তি আমদানি করতে হবে। প্রকৃত সম্পদকে কাজে লাগাতে হবে। শিক্ষা বাস্তবায়ন। বাংলাদেশের অধিকাংশ মানুষ শিক্ষা, আলোক ও বঞ্চিত অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করে। দেশ থেকে দরিদ্র দূর করতে হলে জনগণের মাধ্যমে শিক্ষা বিস্তার ও অপরিহার্য। 6 কারিগর শিক্ষা ও প্রশিক্ষণ। শিল্প ও কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জনগণের করতে হবে এবং হলে দেশে সামাজিক শিক্ষার সুযোগ বৃদ্ধি করে শ্রমিকদের কর্মসংস্থান বাড়াতে হবে। 7 মূলধন গঠনের অভাবে উন্নয়ন কার্যক্রম ব্যবহার করতে হবে। সুতরাং দেশের মূলধন গঠনের বৃদ্ধি সাহায্যে
সরকার কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে হবে। 8 বেকারত্ব সমস্যা সমাধান। বাংলাদেশের বেকারত্ব সমস্যা জর্জরিত দেশের থেকে মুক্তি দূর করতে হলে বেকার ও সমস্যা আগ্রহ প্রদান করতে হবে। এই উদ্দেশ্যে নানা ধরনের গ্রামীণ উন্নয়ন গ্রামাঞ্চল ক্ষুদ্র হালকা শিল্প ব্যবস্থা গ্রামে বেকার লোকদের জন্য সংস্থা করা হতে পারে। 9 মহিলা সমাজ উন্নয়ন। দেশের জনসংখ্যা অর্ধেক হলো মহিলা, সুতরাং মহিলাদের ব্যবস্থা উন্নয়ন না হলে দেশে দরিদ্র দূর করা যাবে না। গ্রামীণ মহিলা অবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান কাঠামোগত এবং বিবাহ, নারী শিক্ষা ইত্যাদি প্রশ্নে আইন সংশোধন ও মহিলাদের জন্য আলাদা করে আন্দোলন করা জারি করতে হবে। 10 পরিবহন ব্যবস্থা উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন পরিবহন ব্যবস্থা উপর নির্ভর করে, সুতরাং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জনসংখ্যা মাথাপিছু আয় বৃদ্ধি করতে আমাদের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। 11 সুষ্ঠু পরিকল্পনা। জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে আমাদের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাংলাদেশে ইতিমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বার্ষিক পরিকল্পনা মেয়াদ শেষ হচ্ছে। বর্তমান বার্ষিক উন্নয়ন কর্মসূচি সফল বাস্তবায়ন সম্ভব হলে আমাদের অবস্থা ও নিশ্চিত উন্নতি হবে। 12 নম্বর সামাজিক ও ধর্মীয় গোঁড়ামি। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশ থেকে দরিদ্র দূর করতে হলে প্রচারিত সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে সকল প্রকার গোঁড়ামি ও কুসংস্কার দূর করতে হবে। তো তোমাদের অ্যাসাইনমেন্টটি এই পর্যন্তই। তোমরা খুব সুন্দরভাবে লিখবে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। আসসালামু আলাইকুম।